মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে সব ছাত্রছাত্রীদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভূগোল আলোচনা শুরু করছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই খুব ভালো আছো তো? অবশ্যই ভালো থাকার চেষ্টা করো আর নিয়মিত মনোযোগ সহ খুব ভালো করে পড়াশোনা করো। এখন আমরা দশম শ্রেণীর ভূগোল বইয়ের পঞ্চম অধ্যায় থেকে কিছু অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা পুরো আলোচনাটি ধৈর্য সহ শোনো এবং অনুশীলনীর এই উত্তরগুলো ভালো করে বুঝে নোট করে নাও, তাহলে তোমাদের পড়তে অনেক সুবিধা হবে। যে বইটি নিয়ে আজকে আমরা আলোচনা করছি সেটি হলো দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ, সমরেন্দ্র মোদকের বই। ঠিক আছে ছাত্রছাত্রীরা, তোমরা তাহলে বইটি দেখে নিলে, দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ, সমরেন্দ্র মোদকের বই। তো এই বইয়ের আমরা পঞ্চম অধ্যায় ভারত, ওই অধ্যায়ের অনুশীলনী প্রশ্নে সরাসরি চলে আসছি। হ্যাঁ, আমরা অনুশীলনীর উত্তরগুলো ইতিমধ্যে খুলে ফেলেছি এবং এই অনুশীলনীর প্রশ্নগুলোর থেকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর আলোচনা করছি, তো তোমাদের সুবিধা হবে পড়তে। তোমরা পুরো আলোচনাটি ধৈর্য সহ মনোযোগ দিয়ে লক্ষ্য করো এবং উত্তরগুলো ভালো করে জেনে নাও, আর এই উত্তরগুলো তোমরা পরে পড়ে নেবে। আমরা আজকে শুরু করব এইখান থেকে, এই যে দু একটি শব্দে উত্তর দাও। দু একটি শব্দে উত্তর দাও। 1 নম্বরে রয়েছে ভারত কোন গোলার্ধে অবস্থিত? এটির সঠিক উত্তর হবে ভারত উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। 2 নম্বরে রয়েছে হিমালয়ের একটি গিরিপথের নাম করো। হিমালয়ের একটি গিরিপথের নাম হলো নাথুলা গিরিপথ। নাথুলা গিরিপথ। পরের প্রশ্ন, সাদিয়া কোন নদীর তীরে গড়ে উঠেছে? উত্তর হবে সাদিয়া লোহিত নদীর তীরে গড়ে উঠেছে। লোহিত নদী ব্রহ্মপুত্রের একটি উপনদী। সাদিয়া লোহিত নদীর তীরে গড়ে উঠেছে। 4 নম্বর, কোন ঋতুতে কালবৈশাখী সৃষ্টি হয়? কালবৈশাখী সৃষ্টি হয় গ্রীষ্ম ঋতুতে। 5, নতুন পলিমাটিকে কি বলা হয়? নতুন পলিমাটিকে খাদার বলা হয়। 6, ভারতের প্রধান খাদ্য ফসল কোনটি? উত্তর হবে ধান। ভারতের প্রধান খাদ্য ফসল ধান। 7, কি প্রকৃতির অরণ্যে গাছের পাতা ছুচালো হয়? ক্রান্তীয় পর্ণমোচী প্রকৃতির অরণ্যে গাছের পাতা ছুচালো হয়। আশা করি বুঝতে পেরেছ উত্তরটি। 8, বস্ত্র রপ্তানিতে ভারতের স্থান কি? বর্তমানে বস্ত্র রপ্তানিতে বিশ্বে ভারতের স্থান হলো চতুর্থ, অর্থাৎ 4 নম্বর। 9, ভারতের সাক্ষরতার হার কত? ভারতের সাক্ষরতার হার 2011 সালের জনগণনা অনুযায়ী 74.04%। 74.04% ভারতের জনগণনার হার। এর পরের প্রশ্ন রয়েছে ভারতে নগরায়নের একটি সমস্যা উল্লেখ করো। নগরায়নের ফলে যে সমস্যাটি হয় সেটি হলো জনসংখ্যা বেড়ে যায়, ফলে উপযুক্ত বাসস্থানের অভাব হয় এবং দরিদ্র শ্রেণীর মানুষ কী করে, তারা বস্তি অঞ্চলে বসবাস শুরু করে, ফলে বস্তির সংখ্যা বেড়ে যায়। ঠিক আছে, আবার বলছি উত্তরটা। ভারতে প্রশ্নটা ছিল ভারতে নগরায়নের একটি সমস্যা উল্লেখ করো। নগরায়নের ফলে প্রয়োজনীয় আবাসনের অভাব দেখা দেয় এবং দরিদ্র মানুষ বস্তি অঞ্চলে বাস করে, ফলে বস্তির সংখ্যাও বেড়ে যায়। ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয়? ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাই শহরকে। ভারতের বৃহত্তম বিমানবন্দর কোন শহরে অবস্থিত? ভারতের বৃহত্তম বিমানবন্দর নতুন দিল্লিতে অবস্থিত। তাহলে এই দু একটি শব্দে উত্তর দাও, এর সব প্রশ্নগুলোর উত্তর আলোচনা করলাম। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে বুঝেছ। আচ্ছা, পরের যে প্রশ্নগুলো রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নের মান 2। এই প্রশ্নের উত্তরগুলো সংক্ষেপে লিখতে হবে আর প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিক লেখার জন্য 2 নম্বর পাওয়া যাবে। এখন এই প্রশ্নের উত্তরগুলো আমরা এক এক করে তোমাদেরকে আলোচনা করছি এবং বইতে উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি।
প্রথম প্রশ্ন রয়েছে, ভারতে রাজ্য পুনর্গঠনের ভিত্তি কি কি? এর উত্তরটা হবে, এর উত্তরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। রাজ্য পুনর্গঠনের ভিত্তি হলো 1 নম্বর ভাষা, 2 নম্বর উন্নয়ন পরিকল্পনা, 3 নম্বর প্রশাসনিক সুবিধা, 4 সংস্কৃতি, 5 প্রাকৃতিক ও ভৌগোলিক সাদৃশ্য। এই 5টি বিষয় হলো রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি। ছাত্রছাত্রীরা তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই রাজ্য পুনর্গঠনের এই 5টি ভিত্তি। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন রয়েছে 2 নম্বরে, হিমালয়ের 4টি সুউচ্চ শৃঙ্গের নাম লেখো। হিমালয়ের 4টি সুউচ্চ শৃঙ্গের নাম হবে হিমালয়ের 4টি সুউচ্চ শৃঙ্গের নাম হবে মাউন্ট এভারেস্ট 1, গডউইন অস্টিন 2, কাঞ্চনজঙ্ঘা 3, তারপর আরেকটি হচ্ছে কেদারনাথ, কেদারনাথ হতে পারে বা অন্নপূর্ণা হতে পারে। তাহলে ভালো করে 4টি নাম আমি আবার বলছি, মাউন্ট এভারেস্ট 1, গডউইন অস্টিন 2, কাঞ্চনজঙ্ঘা 3, কেদারনাথ 4র্থ বা অন্নপূর্ণা সেটাও বলা যায়। এই 4টি হলো প্রধান হিমালয়ের প্রধান শৃঙ্গের নাম। হিমালয়ের 4টি সুউচ্চ শৃঙ্গের নাম বলে দিলাম। 3 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের 4টি প্রধান খালের নাম লেখো। ভারতের 4টি প্রধান খালের নাম লেখো, এটা রয়েছে 3 নম্বরে। এটাও তোমাদের বলে দিচ্ছি, তোমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করো, উত্তরটা তোমাদের কি হবে এক্ষুনি বলে দিচ্ছি। ভারতের প্রধান খাল, 4টি খালের নাম হবে সারদা খাল, তারপরে উচ্চবাড়ি দোয়াব খাল, ভাকরা খাল, রাজস্থান খাল, এরকম 4টে নাম বললেই হবে। তোমরা এই বই থেকে যে কোনো 4টে নাম তোমরা এখান থেকে বললেই হবে। ঠিক আছে, ভারতের প্রধান কৃত্রিম খাল আমি 4টে খালের নাম দেখিয়ে দিলাম। পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন রয়েছে, বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা বলতে কি বোঝো? এর উত্তরটাও তোমাদের বলে দিচ্ছি। বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা বলতে বোঝায় যে পরিকল্পনার মাধ্যমে নদীতে বাঁধ নির্মাণ করে নদী প্রবাহকে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে অববাহিকার অধিবাসীদের সর্বাঙ্গীন উন্নতি করা হয় তাকে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা বলে। বুঝতে পারছো এবং দেখতেও পেলে তোমরা উত্তরটা কি হবে। তাহলে পরের প্রশ্নে চলে যাচ্ছি। এর পরের প্রশ্ন রয়েছে, কালো তুলোমাটি কি? কালো তুলোমাটি কি, এর উত্তরটা আমি এক্ষুনি বলে দিচ্ছি, ছাত্রছাত্রীরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। দেখো তোমাদের বইতে লেখা রয়েছে তুলো চাষ সবচেয়ে ভালো হওয়ায় একে কালো তুলো মাটি বা ব্ল্যাক কটন সয়েল বলে। তোমরা উত্তরটা লিখবে যে কালো মাটি কৃষিকাজে খুব আদর্শ, কালো মাটিতে তুলো চাষ খুব ভালো হয়, তাই কালো মাটিকে কালো তুলো মাটি বা ব্ল্যাক কটন সয়েল বলে। আবার বলছি উত্তরটা, তোমরা লিখবে কালো মাটিতে কৃষিকাজ খুব ভালো হয় বা কালো মাটি কৃষিকাজে খুব আদর্শ, কালো মাটিতে তুলো চাষ সবচেয়ে ভালো হয়, তাই কালো মাটিকে কালো তুলো মাটি বা ব্ল্যাক কটন সয়েল বলে। তাহলে কি বলবে উত্তরটা? উত্তরটা বলবে যে কালো মাটি কৃষিকাজে খুব আদর্শ
কালো মাটিতে তুলো চাষ ভালো হওয়ায় এই মাটিকে কালো তুলো মাটি বা ব্ল্যাক কটন সয়েল বলে। উত্তরটা একটু এইভাবে নিজের ভাষায় লিখলে খুব ভালো হবে। এর পরের প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। এর পরের প্রশ্ন রয়েছে, কৃষি বন সৃজন বলতে কি বোঝো? এর উত্তরটাও দেখিয়ে দিচ্ছি। কৃষি বন সৃজন বলতে কি বোঝো? এর উত্তরটা হলো, কৃষক দ্বারা তার নিজ অধিকারভুক্ত কৃষি জমি বা পতিত জমিতে কৃষিকাজের সঙ্গে কাঠ, সবুজ সার, ভেষজ দ্রব্য, ফলমূল আহরণের জন্য বৃক্ষরোপণ করে বন সৃজন করাকে কৃষি বন সৃজন বলে। উত্তরটা বুঝতে পারলে তোমরা উত্তরটা এটাই লিখবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন রয়েছে, কৃষি বন সৃজন বলতে কি বোঝো হয়ে গেল। এরপর রয়েছে, জায়িদ শস্য কি? জায়িদ শস্য কি এটার সম্পর্কেও আলোচনা করছি। জায়িদ শস্য, ছাত্রছাত্রীরা 1 সেকেন্ড দেখো। জায়িদ শস্য সম্পর্কে বলা হয়েছে, গ্রীষ্মে চাষ হয় ও বর্ষার আগে কাটা হয়, জল কম লাগে, জলসেচ প্রয়োজন হয় না, যথা আউশ ধান, বাদাম। ঠিক আছে, তো উত্তরটা একটু অন্যভাবে তোমরা বলবে। তোমরা উত্তরটা বলবে যে জায়িদ শস্য হলো এক ধরনের ফসল যা রবি ও খারিফ ফসলের মাঝে গ্রীষ্মকালে মার্চ থেকে জুন মাসের মধ্যে চাষ করা হয়। কি বলবে তোমরা? তোমরা বলবে জায়িদ শস্য হলো এক ধরনের ফসল যা রবি ও খারিফ ফসলের মাঝে সাধারণত গ্রীষ্মকালে মার্চ থেকে জুন মাসের মধ্যে চাষ করা হয়। জায়িদ শস্যের নাম কি হবে? উদাহরণ তোমরা বলতে পারো যে আউশ ধান, বাদাম, এছাড়াও বলা যায় শাকসবজি, তরমুজ ইত্যাদি। পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন রয়েছে, ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে? ইঞ্জিনিয়ারিং শিল্প, এর উত্তরটাও দেখিয়ে দিচ্ছি। ছাত্রছাত্রীরা লক্ষ্য করো, বিভিন্ন ধাতু এবং প্লাস্টিক, রবার, পিভিসি, রং প্রভৃতি অধাতব পদার্থ ব্যবহার করে উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্যে যে শিল্পে ভারী বা হালকা বিভিন্ন প্রকার যন্ত্র, যন্ত্রাংশ, কলকবজা তৈরি হয় তাকে পূর্ত বা ইঞ্জিনিয়ারিং শিল্প বলে। তোমরা এটাই লিখবে। ঠিক আছে, তো এই বইয়ের রয়েছে উত্তরটা 126 পাতায়। পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন রয়েছে, আদমশুমারি কি? এর উত্তরটাও কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদের বলে দিচ্ছি। আদমশুমারি কি? দেখো, কোনো একটি দেশে বা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময়ান্তর জনসংখ্যা সম্পর্কিত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করার সার্বিক কর্মসূচিকে আদমশুমারি বা সেন্সাস বলে। কোনো একটি দেশে বা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময়ান্তর জনসংখ্যা সম্পর্কিত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করার সার্বিক কর্মসূচিকে আদমশুমারি বা সেন্সাস বলে। বুঝতে পেরেছো? এবং এই আদমশুমারি অনুযায়ী প্রতি 10 বছর অন্তর জনগণনা হয় দেশে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন রয়েছে, জনঘনত্ব কাকে বলে? এর উত্তরটাও এক্ষুনি তোমাদের বলে দিচ্ছি। ছাত্রছাত্রীরা লক্ষ্য করো, জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার এলাকায় বসবাসকারী মোট জনসংখ্যাকে জনঘনত্ব বলে।
তো আরও ভালো করে বলতে হবে যে কোনো দেশ বা অঞ্চলে বসবাসকারী মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণ বা ক্ষেত্রমানের সংখ্যা সূচক অনুপাতকে জনঘনত্ব বলে। তোমরা তাহলে এটাই বলবে, কোনো দেশ বা অঞ্চলে বসবাসকারী মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণ বা ক্ষেত্রমানের সংখ্যা সূচক অনুপাতকে জনঘনত্ব বলে। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন রয়েছে বাগিচা ফসল কাকে বলে? বাগিচা ফসল কাকে বলে? এখানকার এটাই লাস্ট প্রশ্ন, মানে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে কটা প্রশ্ন ছিল তার মধ্যে 11 নম্বরটাই শেষ। বাগিচা ফসল কাকে বলে এটাও দেখিয়ে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো ছাত্রছাত্রীরা, বাগিচা ফসল কাকে বলে? বাগান তৈরি করে সারিবদ্ধভাবে চারা রোপণ করে দীর্ঘকাল ধরে রপ্তানির উদ্দেশ্যে যেসব ফসল চাষ হয় তাদের বাগিচা ফসল বলে। তোমরা কি বলবে? তোমরা লিখবে বাগান তৈরি করে সারিবদ্ধভাবে চারা রোপণ করে দীর্ঘকাল ধরে রপ্তানির উদ্দেশ্যে যেসব ফসল চাষ হয় তাদের বাগিচা ফসল বলে। ঠিক আছে, যেমন চা, কফি, রবার, মশলা, নারকেল, সুপারি ইত্যাদি। তাহলে বাগিচা ফসলও বলে দিলাম। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে ক্লাস 10-এর পঞ্চম অধ্যায়ের বেশ কিছু প্রশ্নের উত্তর অনুশীলনী থেকে আলোচনা করলাম। তো আমরা যে বই থেকে আলোচনা করেছি সেটি হলো ভূগোল ও পরিবেশ, রাইটার হলেন সমরেন্দ্র মোদক। তো এই উত্তরগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা মনোযোগ সহ নোট করে রেখেছো। তো আজকে অনুশীলনী প্রশ্ন উত্তর আলোচনা এখানেই শেষ করছি। আর তোমরা উত্তরগুলো অবশ্যই পড়ে নেবে। আর তোমাদের অন্যান্য অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন ও বিভিন্ন অধ্যায়ের মধ্যে থেকে বিভিন্ন বিষয় নিয়েও ভূগোল আলোচনা অন্যান্য ভিডিওতে করা হচ্ছে, তোমরা সেগুলো দেখবে। তার জন্য মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেলটি তোমরা প্রথমে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে দশম শ্রেণীর ভূগোল বইয়ের অন্যান্য সব অধ্যায়ের প্রশ্নের আলোচনাগুলো তোমরা জেনে যাবে। ঠিক আছে, তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।